অনেক দিন ধরেই স্বপ্ন ছিল হিমালয়ের বুক চিরে একদিন হাঁটব, মেঘ ছুঁয়ে দেখব, নিজের চোখে দেখব প্রকৃতির অপার সৌন্দর্য। এবং আজ সেই স্বপ্ন সত্যি হতে চলল। আমি চলেছি অন্নপূর্ণার ট্রেকিংয়ে, নেপালের এক বিস্ময়কর যাত্রায়। 2025-এর ঈদ উল ফিতরে লম্বা একটা ছুটি ছিল, তাই আগেভাগেই বাংলাদেশ বিমানের টিকিটটা কেটে রেখেছিলাম। আজকে ঈদের পরের দিন, আজ আমাদের নেপালের পথে ফ্লাইট 12:40-এ। ফ্লাইট ভীতি আমার বরাবর সবসময় ছিল। আমি প্রচণ্ড ভয় পাই প্লেনে উঠতে। আমি আল্লাহর নাম নিতে নিতে নিচের দিকে তাকিয়ে থাকলাম। বারবার ঘড়ি দেখছিলাম কতক্ষণে নেপাল পৌঁছাবো। এর মাঝেই বিমানের ক্রুরা হালকা নাস্তা দিয়ে গেল। দুটা স্যান্ডউইচ, মিষ্টি জাতীয় কিছু একটা স্প্রাইট, সস, একটা ম্যাঙ্গো বার আর পানি। বাট আমার গলা দিয়ে খাবার নামছিল না। কোনো মতে আমি একটা স্যান্ডউইচ খেয়েছিলাম। পাইলট আগেভাগেই বলে রেখেছিল এয়ার টার্বুলেন্স হতে পারে, তাই হালকা ঝাঁকুনি হতে পারে। এই কথা শুনে আরও ভয় লাগতে লাগলো। নেপালের কাঠমান্ডু ত্রিভুবন এয়ারপোর্টের কাছাকাছি আসার পরে আমাদের পাইলট অ্যানাউন্স করলেন যে আমাদের নামতে একটু সময় লাগবে, তাই বিমানটি এখন আকাশেই থাকবে। বিমানের জানালা দিয়ে তাকাতেই হঠাৎ করে আমার সব ভয় উধাও হয়ে গেল। আমি অবাক বিস্ময় নিয়ে তাকিয়ে থাকলাম হিমালয়ের পাহাড়গুলোর দিকে। আল্লাহর কি অপূর্ব সৃষ্টি! এই পাহাড় দেখার জন্যই কত না স্বপ্ন বুনেছিলাম মনে মনে। আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। কি এক রহস্য লুকিয়ে আছে এই পাহাড়গুলোর মাঝে। দিন রাত শুধু আমি স্বপ্ন দেখতাম এখানে আসার। অতিরিক্ত 40 মিনিট বিমান আকাশে থাকার পরে মাটিতে নামল। আলহামদুলিল্লাহ, আমরা ত্রিভুবন এয়ারপোর্টে ল্যান্ড করলাম। এখানে অনেক ট্রেকারদের সাথে আমাদের পরিচয় হলো, যারা সবাই অন্নপূর্ণা বা হিমালয় বেস ক্যাম্পের জন্য এসেছেন। তাদের মনের মাঝে ছিল অনেক আনন্দ। ত্রিভুবন এয়ারপোর্টটি ছিমছাম, পরিষ্কার এবং খুব সুন্দর। আমরা আমাদের লাগেজ কালেক্ট করে চলে গেলাম ইমিগ্রেশনের দিকে। আর এখানে বলে রাখছি, আপনি ফ্রি ওয়াইফাই পাবেন এই এয়ারপোর্টে। মোটামুটি ভালোই আছে এখানে। তারপর আমরা ডলার ভাঙানোর জন্য এক্সচেঞ্জ হাউসগুলোর কাছে গেলাম। মাত্র $100 ভাঙালাম, কারণ আমরা আমাদের আশানুরূপ দামটা পাইনি। আপনারা যেটা করতে পারেন, কিছু ডলার ভাঙিয়ে বাকি ডলারগুলো থামেলে ভাঙাতে পারেন, ওখানে ভালো একটা রেট পাবেন। আর যারা ইন্টারন্যাশনাল ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের মাধ্যমে নেপালি রুপি তুলতে চান, তারা এয়ারপোর্টে অনেক এটিএম পেয়ে যাবেন। তো আমরা এয়ারপোর্টের বাইরে একটা ট্যাক্সি বুক করলাম 1000 রুপিতে। এটা কি নেপালি রুপিতে? নেপালি রুপিতে গঙ্গাবু বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা পোখরার বাস করব। তো সেখানে যাবো। এখানে অনেক ট্যাক্সি পাবেন, বার্গেন করতে হবে, আগে একটু আইডিয়া নিতে হবে। 800 থেকে 1000 রুপির মতোই এখানে পড়ে। তো চলুন বন্ধুরা। প্রথম দেখাতে কাঠমান্ডু শহরটা ভালোই লাগছিল। চারিদিক অনেক ছিমছাম এবং পরিষ্কার। ঢাকার মতো রিক্সা নেই, তাই আরও ভালো লাগছিল। শুধু কার এবং বাইক। আর বসন্তকাল থাকার কারণে চারিদিকে ফুলে ফুলে সেজে রয়েছিল। আমাদের গন্তব্য ছিল গঙ্গাবু বাস স্ট্যান্ড। পোখরার জন্য টিকিটটা কেটে রাখতে হবে, কারণ এখান থেকে পোখরা যেতে প্রায় 8 ঘন্টা সময় লাগবে। আমাদের বাসের টিকিট কাটা শেষ। আমরা 1800 রুপি করে টিকিট কেটেছি। এসি আপনার সোফা বাসে, আবার সাথে কি ডিনার ফ্রি না? ডিনার, আচ্ছা, ওয়াইফাই। ওকে ফাইন। এখন আমরা থামেল যাচ্ছি, আমাদের কিছু ছোটোখাটো কেনাকাটা বাকি। আমরা যেই দাদার গাড়িতে এসেছিলাম সেই দাদাকে নিয়েই আবার যাচ্ছি। এখান থেকে আবার যেতে 400 রুপির মতো লাগতেছে। আসলে আমাদের আইডিয়া তেমন একটা নেই, বাট আমরা ঝামেলা করতে চাচ্ছি না দেখে আবার যাচ্ছি। তো ওখানে কিছু কেনাকাটা করে খাওয়া দাওয়া করে দেন আবার ব্যাক করবো। আমাদের
10 মিনিটের মধ্যে আমাদেরকে থামেল নামাই দিল, বাট এখানে প্রায় 400 রুপি নিল, টু মাছ। না চেনার কারণে এই অবস্থা আমাদের। আচ্ছা, হোয়াটএভার, আমরা দেখি কিছু। আরিফ ভাই চলে গেল সিম কেনার জন্য, কারণ পরিবারের সাথে আমাদের যোগাযোগ করতে হবে। প্রায় 50 মিনিট পরে আরিফ ভাই সিম কিনে নিয়ে আসলেন। তো পাশে একটা হোটেলে বসলাম, রেস্টুরেন্টে। এখানে খাবারের দাম তো অনেক বেশি, আগেই আমরা দেখেছি। চিকেন চাউমিন অর্ডার করলাম, পার পার্সন প্রায় 315 রুপি, এবং একটা কাচের বোতল ফান্টার দাম হচ্ছে 110 রুপি। এনভায়রনমেন্টটা সুন্দর, বাট খাবারের প্রাইস অনেক। আরিফ ভাই এখান থেকে মানি এক্সচেঞ্জ করে আসলো, ডলার ভাঙালাম আমরা। তো এই যে আমরা এখন জানি না এখানে ফেক নোট বা ইয়ে নোট কোনো কিছু থাকে কিনা, কীভাবে ইয়ে করবো। হোয়াটএভার, আজকের রেস্টুরেন্টের সাথেই একটা হোটেল ছিল, দ্য আর্থ হোটেল। এটা থামেলের একদম প্রাইম লোকেশনে। প্রথমেই এই হোটেলটা ছিমছাম, অনেক সুন্দর। আমরা দুজন দুটা রুম নিয়ে নিলাম। আমার এই রুমের রেন্ট পড়েছিল 2000 রুপি, নেপালি রুপি। এসি ছিল। স্বাচ্ছন্দ্যে ঘুমানোর জন্য আমরা আলাদা আলাদা রুম নিয়েছিলাম। কাঠমান্ডু নেপালের রাজধানী আর হিমালয়ের পাদদেশে ছড়ানো এক বর্ণময় শহর। পুরানো মন্দির, সরু অলিগলি আর চারপাশে পাহাড়ের ছায়া মিলে এখানে একটা রহস্যময় পরিবেশ তৈরি করে। বৌদ্ধ স্তূপা থেকে শুরু করে হাজারো বছরের পুরানো হিন্দু স্থাপত্য, সব কিছুতেই আছে ইতিহাসের ছাপ আর সংস্কৃতির গভীরতা। এই শহর শুধু গন্তব্য নয়, একটা অনুভূতি, যেটা প্রথমবার এলে মনে থাকবে সারা জীবন। সন্ধ্যায় ঘুরতে বেরিয়ে মনে হলো ঢাকার চকবাজারে আছে। চারিদিকে এখানে হরেক রকমের দোকান, কি নেই এখানে। তবে বেশিরভাগ দোকান আছে ট্রেকারদের জন্য, হাইকারদের জন্য। এখানে ট্রেকিং, হাইকিংয়ের জন্য সব ধরনের জিনিসপত্র, সব ধরনের প্রোডাক্ট আপনি পাবেন। থামেলের এই রাস্তাঘাট সারা রাতই জমজমাট অবস্থাতে থাকে। সন্ধ্যায় একটা ইন্ডিয়ান ধাবাতে গেলাম, সেখানে আলু পরোটা আর চা খেলাম। আমাদের অন্নপূর্ণার গল্পটা শুরু হবে কাঠমান্ডু শহর এক্সপ্লোর করার পর থেকে। রাত হয়ে গেল, হোটেলে ফিরে আসলাম। রাতে খাবারের জন্য আমরা একটা মুসলিম হালাল রেস্টুরেন্টে চলে গেলাম। রেস্টুরেন্টের নাম ছিল বিসমিল্লাহ হালাল রেস্টুরেন্ট। এখানে আমরা মাটন বিরিয়ানি খেয়েছিলাম, খুবই মজাদার ছিল। হোটেলে ফিরে ব্যাগগুলো চেক করে ঘুমিয়ে পড়লাম। সকালে বের হব কাঠমান্ডু এক্সপ্লোর করতে। বন্ধুরা, শুভ সকাল কাঠমান্ডু থেকে। সকালে বের হয়ে একটু হাঁটাহাঁটি করলাম, চারিদিকটা বোঝার চেষ্টা করলাম এখানকার পরিবেশ, প্রকৃতি কেমন। তবে এখানে আমাকে সবচেয়ে বেশি অবাক করেছে এখানকার যানবাহনগুলো। এখানে ইলেকট্রিক কার্সের ছড়াছড়ি। চাইনিজ এমন কোনো ব্র্যান্ড নেই যে আপনার চোখে পড়বে না, ভালোই লাগে। হোটেলের কমপ্লিমেন্টারি মজাদার ব্রেকফাস্ট আর চা খেয়ে রেডি হয়ে নিলাম বাইরে বের হওয়ার জন্য। তো গুড মর্নিং। আজকে আমরা এখন বাজে সকাল 9:10 মতো। আমরা যাচ্ছি এখানে দরবার স্কোয়ার, যেটা কাঠমান্ডুতে আছে, আরেকটা আছে ভক্তপুরে। আমরা কাছেরটাতে যাচ্ছি, বাট আজকে বৃষ্টি, যার সময়টাতে অনেক রাশ, অফিস গোয়িং মানুষদের আনাগোনা, মানে বাইক, কার, সব কিছু ব্যস্ত। আমরা এখন দাঁড়িয়ে আছি হনুমান ধোকা দরবার স্কোয়ারে। কাঠমান্ডুর হৃদয়ে অবস্থিত এই জায়গা শুধুমাত্র স্থাপত্যের এক আশ্চর্য নিদর্শন নয়, বরং এটি নেপালের রাজকীয় ইতিহাসের জীবন্ত সাক্ষী। এখানে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে প্রাচীন মন্দির, কাঠের কারুকাজে ভরা প্রাসাদ আর নিশ্চুপ দাঁড়িয়ে থাকা দেবদেবীর মূর্তি।
এই স্কোয়ারের প্রবেশ মুখে রয়েছে হনুমানজির এক পুরনো মূর্তি, যার নামেই এসেছে হনুমান ধোকা। শত শত বছর আগের রাজারা যেখানে রাজ্য শাসন করতেন, এখন সেটা যেন এক খোলা জাদুঘর, সময়কে থামিয়ে রাখা এক টুকরো ইতিহাস। হনুমান ধোকা দরবার স্কোয়ার শুধু একটা ঐতিহাসিক স্থান নয়, বরং এটি কাঠমান্ডুর আত্মা। এই স্কোয়ারে দাঁড়ালে মনে হয় সময় যেন এখানে থেমে আছে। চারপাশে রাজপ্রাসাদ, প্যাগোডা ধাঁচের প্রাচীন মন্দির, কাঠের নিখুঁত কারুকাজের প্রাচীন স্থাপত্য, সব মিলে যেন এক জীবন্ত ইতিহাসের পাতা খুলে গেছে চোখের সামনে। এই দরবার স্কোয়ারের ভেতর প্রবেশ করতে হলে আপনাকে পার পার্সন 500 রুপি দিয়ে টিকিট কেটে নিতে হবে। আমরাও সেই টিকিটটা কেটে নিলাম ভিতরটা দেখব বলে। প্রথমেই আমাদের চোখে পড়ল রাজদরবার। কি অসাধারণ স্থাপত্য, কি নিখুঁত কারুকাজ। আরও রয়েছে সে সময়কার সৈন্যদের ব্যবহৃত নানা ধরনের অস্ত্র। যাদের ইতিহাস জানতে ভালো লাগে তাদের এই জায়গাটা খুবই ভালো লাগবে। এখানে দেয়ালে দেয়ালে নেপালের নানা ইতিহাস ছড়িয়ে ছিটিয়ে আছে। তারপর সেই ঐতিহাসিক ছবিটা দেখতে পেলাম হিমালয়ের প্রথম যারা সামিট করেছিলেন, এডমন্ড হিলারি আর তেনজিং শেরপা। ছবিটা দেখে কি যে এক অনুভূতি হলো তা বোঝাতে পারবো না। একসময় মল্ল রাজারা এখান থেকে কাঠমান্ডু উপত্যকা শাসন করতেন। আজ সেই দরবার জনসাধারণের জন্য উন্মুক্ত, কিন্তু রাজকীয় গাম্ভীর্য এখনও বাতাসে ভেসে বেড়ায়। এখানে হেঁটে চলা মানে শুধুই ঘুরে দেখা নয়, বরং একটা সভ্যতা, সংস্কৃতি আর বিশ্বকে অনুভব করা। শতাব্দী পেরিয়ে আসা কাঠমান্ডু এই কেন্দ্রবিন্দু যেন এখনো বলছে, আমি আছি, আমি দেখেছি, আর আমি বাঁচিয়ে রেখেছি সব ইতিহাস। 2015 সালের ভূমিকম্পে এই দরবার স্কোয়ারের অনেকটাই ক্ষতিগ্রস্ত হয়েছিল। এখনও চলছে মেরামতের কাজ, তবুও এখনও দাঁড়িয়ে মনে হয় ভবনের গায়ে ফাটল পড়লেও ইতিহাসের আত্মা ঠিকই টিকে আছে। এখানে হনুমান ধোকা দরবার স্কোয়ার নেপালের হার্টবিট, আর ট্রাভেলারদের জন্য এক স্বপ্নে ঘেরা গন্তব্য। আমরা এখন বের হয়ে যাচ্ছি। অনেকক্ষণ দরবার হল দেখলাম, খুবই সুন্দর। আমাদের দেশে এরকম কয়েকটা থাকলে হতো, বাট আমাদের সোনারগাঁও অনেক সুন্দর, বাট এটা তারা অনেকভাবে মানে সুন্দরভাবে প্রিজার্ভ করছে। তো বন্ধুরা, আমরা একটা ক্যাব নিলাম। আমরা চন্দ্রগিরি হিলসে যাচ্ছি, ওখান থেকে ক্যাবেল কারে ওঠার জন্য। তো এখান থেকে সাধারণত 700 থেকে 1000 রুপির মতো নেয়। তো আমরা 700 রুপিতে পেয়ে গিয়েছি। ওই যে হিলটা দেখা যাচ্ছে, ওই হিলটা ও বিউটিফুল। 30 মিনিটের মাঝে আমরা পৌঁছে গেলাম চন্দ্রগিরি হিলে। টিকিটটা কেটে নিলাম, প্রায় পার হেড আপ ডাউন 1320 টাকা, 1320 রুপি করে পড়লো। তো এই হচ্ছে টিকিট কাউন্টার। 12টা থেকে 1টা আবার বন্ধ, ঠিক 12টা বাজে ওই সময়টা আমরা টিকিট কেটেছি। আর এখান থেকে উপর দিয়ে এখান থেকে উঠতে হবে। সো লেটস গো, যাই, পুরা কাঠমান্ডু শহরটা দেখতে চাই। কি সুন্দর কাঠমান্ডু শহর দেখা যাচ্ছে, অসাধারণ। তো আমি কিছু ইনফরমেশন দিই। চন্দ্রগিরি পাহাড়টা প্রায় 2551 মিটার উঁচুতে। এখান থেকে পরিষ্কার আবহাওয়া থাকলে হিমালয় রেঞ্জ এবং মাউন্ট এভারেস্ট পর্যন্ত দেখা যায়।
আমাদের সাথে ফ্রান্সের এক দম্পতি ছিলেন। তারা আমাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা কোন দেশ থেকে এসেছো? আমরা বললাম বাংলাদেশ, এবং আরও বললাম তোমরা আমাদের দেশে ভিজিট করতে পারো, অনেক সুন্দর একটি দেশ। প্রত্যুত্তরে তিনি বললেন, তাহলে কেন তুমি নেপালে ঘুরতে এসেছো যেহেতু তোমাদের দেশ এত সুন্দর? আমি বললাম, আপনি যেই কারণে এসেছেন আমিও সেই কারণে এসেছি। আমাদের দেশে এত বড় পর্বতমালা নেই যে আমরা দেখব, তাই ঘুরতে আসা। এত উঁচু থেকে হিমালয় রেঞ্জের পাহাড়গুলো কি যে অপরূপ সুন্দর, তা বলে বোঝানো যাবে না, কোনো ভাষাতে আমি প্রকাশ করতে পারছি না। তবে আমি অনুরোধ করব, যারাই কাঠমান্ডু আসবেন তারা অবশ্যই এই চন্দ্রগিরি হিলে ভিজিট করবেন। আমরা এখন একটু উপরের দিকে যাচ্ছি। উপরে মনে হয় একটা পার্কের মতো আছে। এখান থেকে ভিউ আনবিলিভেবল। আমার ছোট ভাই আমাকে সাজেস্ট করেছিল এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি ওর্থ ইট, বিউটিফুল। আপনি এখান থেকে কিছু খেতে চাইলে কাউন্টার আছে, এখান থেকে আগে পে করে টিকিট নিতে হবে, আর দেন হচ্ছে যে এখানে গিয়ে খাবার কালেক্ট করতে হবে। এখানে ভেজ কাউন্টার, নন ভেজ কাউন্টার আলাদা আলাদা করা আছে। আর এইটা হচ্ছে ভিউ পয়েন্ট, এভারেস্ট ভিউ পয়েন্ট। বাট আজকে আমরা উপরে যেতে চাইলাম টিকিট কেটে, ওরা বললো যে আজকে ভিউ ভালো না, যার কারণে আমরা দেখতে পারবো না কোনো কিছু, শুধু শুধু যেয়ে লাভ নেই। চন্দ্রগিরি হিলের উপরে হিন্দু ধর্মের জন্য একটা মন্দিরও আছে। তারপর আমরা খাবার কালেকশনের জন্য দাঁড়িয়ে পড়লাম। ভালো লাগলো যে আমাদের সামনেই রান্না বান্না করে খাবারটা পরিবেশন করলো। বাইরে প্রচণ্ড রকম ঠান্ডা, তাই আমরা ভিতরে বসে খাচ্ছি, রীতিমতো কাঁপতেছি। প্রায় 1.5 ঘন্টার মতো উপরে থাকার পরে আমরা আবার ফেরার জন্য প্রস্তুতি নিলাম। আমাদের দেশেও এরকম কিছু ক্যাবেল কার সার্ভিস থাকা উচিত, সবাই এনজয় করতে পারবে। আরিফ ভাইয়ের হাইট ফোবিয়া থাকার কারণে ক্যাবেল কারের ভিতরে বাচ্চারা যখন নাড়াচাড়া করছিল তখন উনি ভয়ে বারবার হিন্দিতে বলছিল, ব্যাঠো ব্যাঠো বেবি, ব্যাঠো ব্যাঠো। এটা আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা হয়ে থাকবে। আমি চাইবো আল্লাহ যেন আমাকে আরেকবার এখানে নিয়ে আসে আমার ফ্যামিলির সাথে। নামতে প্রায় 15 মিনিটের মতো সময় লাগে। চোখ জুড়ে দেখতে থাকলাম এই কাঠমান্ডু শহর। হোটেলে ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল, তাই আশেপাশে হাঁটাহাঁটি করলাম। পাশে ছিল একটা ভেলপুরির দোকান, দেখলাম ঝালমুড়ি পাওয়া যায়, তাই ঝালমুড়ি খাওয়ার জন্য গেলাম। বাট ঝালমুড়িটা বাংলাদেশের মতো অত টেস্টি না, বাংলাদেশের ঝালমুড়ি অনেক মজার। যাই হোক, চা খেয়ে আশেপাশটা আরেকটু ঘুরে নেপালের থালি খেয়ে ডিনারটা সেরে নিলাম, কারণ আমাদেরকে যেতে হবে সেই পোখরা, সেই স্বপ্নের ট্রেকিংয়ের জন্য, অন্নপূর্ণা ট্রেকিং। আমরা আছি এখন কাঠমান্ডু বাস স্ট্যান্ডে, পোখরার উদ্দেশ্যে রওনা করব বাসে। এখন বন্ধুরা, এখন বাজে হচ্ছে প্রায় 8:45 মতো, 7:30টায় বাস। এই জায়গাটার নাম হচ্ছে বালাজি। এখানে বাসটা আসার কথা, কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট বা কোনো কিছু নেই। বন্ধুরা, আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অপেক্ষা করুন আমার দ্বিতীয় ভিডিওর জন্য। সেখানে আমার অন্নপূর্ণা ট্রেকিংয়ের অভিজ্ঞতার কথাগুলো আমি শেয়ার করবো আপনাদের সাথে। ততদিন আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।